আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে ক্লাস 1 এবং ক্লাস 2 কমপ্লিট করেছি। ক্লাস 1-এ আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে যত শর্টকাট ছিল সবগুলো শর্টকাট শিখেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা দুটো ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এর আগে যারা আগের দুটো ক্লাস করো নাই, তোমরা প্রথমে আগের দুটো ক্লাস করে নিবা, দেন এই ক্লাসটা করবা। তোমরা যদি আগের দুটো ক্লাস করে থাকো তাহলে তোমাদের কাছে এই অধ্যায়টা পানি পানি মনে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা আজকের ক্লাসে প্রথমে আমরা গতিশক্তি নির্ণয় নিয়ে আলোচনা করব। দেখো, আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে আইনস্টাইনের একটা বিশেষ তথ্য হচ্ছে তোমার কি ই সমান হচ্ছে কি এমজি স্কোয়ার। এটা তিনি কত সালে দিয়েছিলেন? 1905 সালে দিয়েছিলেন এবং এর জন্য তিনি কিন্তু 1921 সালে কি নোবেল প্রাইজ পাইছিলেন এবং তিনি বলছিলেন কি যে ভর এবং শক্তির মধ্যে কোনো ধরনের কি নাই ভাইয়া, পার্থক্য নাই। অর্থাৎ কি, দেখো যে আইনস্টাইনের ভর ও শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে কি ভাইয়া, ই সমান এমসি স্কোয়ার। তো দেখো, এই ইটা যদি মোট শক্তি হয় সেক্ষেত্রে আমরা ই সমান এখানে কি লিখতে পারি, দেখো এমসি স্কোয়ার। অর্থাৎ দেখো, মোট শক্তির মধ্যে কোন কোন শক্তি বিদ্যমান থাকে? আমরা জানি মোট শক্তির মধ্যে দুই ধরনের শক্তি বিদ্যমান থাকে, একটা কি বিভব শক্তি বা নিশ্চল শক্তি প্লাস গতিশক্তি সমান হচ্ছে কি ভাইয়া এমসি স্কোয়ার। আমরা এই গতিশক্তি নির্ণয়টাই কিন্তু আজকে শিখবো, ঠিক আছে? তো আমরা এই গতিশক্তি সমান কি লিখতে পারি দেখো, আর এখানে দেখো বিভব শক্তি সমান আমরা কি লিখতে পারি, এম নট সি স্কোয়ার প্লাস গতিশক্তি। অর্থাৎ আমরা দেখো গতিশক্তি সমান কি লিখতে পারি, এই এম সি স্কোয়ার এবং এম নট সি স্কোয়ারটা যদি এই পাশে পার করে দিই এবং সেক্ষেত্রে যদি সি স্কোয়ারটা কমন নেই, সেক্ষেত্রে আমরা গতিশক্তি সমান কি লিখতে পারবো, দেখো এম বিয়োগ এম নট সি স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কি ভাইয়া আধুনিক পদার্থবিজ্ঞানের গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার কি এইটা, যে এম বিয়োগ এম নট সি স্কোয়ার, ঠিক আছে? এবং দেখো, নিউটনের গতিশক্তি কী ছিল ভাইয়া? আমরা জানি যে নিউটনের গতিশক্তি ছিল ই সমান হাফ অফ এম ভি স্কোয়ার। দেখো, এখানে আমি সূত্রগুলোকে একত্রে লিখে রাখছি। দেখো এখানে যে স্থির অবস্থায় শক্তি হচ্ছে তোমার কি ই নট সমান হচ্ছে কি এম নট সি স্কোয়ার এবং মোট শক্তি ই সমান হচ্ছে কি এম সি স্কোয়ার। যদি গতিশক্তি বলে সেক্ষেত্রে কী হবে, দেখো এম বিয়োগ এম নট সি স্কোয়ার। অর্থাৎ কি, এই যে কথাগুলোর যে মার প্যাচ আছে এইটা তোমাকে বুঝতে হবে। দেখো আবার বলে, দেখো স্থির অবস্থায় শক্তি কোনটা হবে, ই নট সমান হচ্ছে কি এম নট সি স্কোয়ার। মোট শক্তি যদি বলে তখন কী হবে, ই সমান এম সি স্কোয়ার। যদি গতিশক্তি বলে সেক্ষেত্রে কী হবে, এম বিয়োগ এম নট সি স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখো এখানে আরও দুটো কথা আছে। দেখো আপেক্ষিক ঘনত্ব, দেখো আপেক্ষিক ঘনত্ব কি রো দ্বারা সূচিত করা এবং এই রো সমান আমরা জানি কি ভাই এম নট ডিভাইডেড কি ভি নট। এটা হচ্ছে কি স্থির অবস্থায় দেখি এখানে নট হবে এবং চলমান অবস্থায় এখানে নট হবে না। এবং তারপর দেখো ফোটনের শক্তি, আমরা জানি ফোটন, এর আগের ক্লাসে আমরা ফোটনের যতগুলো বৈশিষ্ট্য ছিল সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই ফোটনের শক্তি সমান সূত্র হচ্ছে কি ভাইয়া, ই সমান এইচ এফ অথবা হচ্ছে তোমার কি এইচ সি ভাগ ল্যামডা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি ভাইয়া ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র, যা আমরা ফোটনের বৈশিষ্ট্যগুলো আগের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, ঠিক আছে? তারপরে পরবর্তী টাইপ দেখো এখানে আলোর তড়িৎ ক্রিয়া। দেখো আলোর তড়িৎ ক্রিয়া এইখান থেকে দেখা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এবং বোর্ড পরীক্ষা এবং যেটাই হোক না কেন সেইখানে কি প্রচুর পরিমাণে এখান থেকে এমসিকিউ আসে এবং সিকিউ আসে। দ্যাটস আমরা এই টপিকটাও আলোচনা করবো। দেখো, তো আলো তড়িৎ ক্রিয়া এইটা তুমি যদি পড়তে চাও তোমাকে প্রথমেই দেখতে হবে। দেখো, এইটা যদি কোনো একটা সীসার পাত হয় এবং এখান থেকে যদি উচ্চ গতি সম্পন্ন কোনো ফোটনের কণা এটাকে আঘাত করে, সেই ক্ষেত্রে এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথম ঘটনা হচ্ছে এটা থেকে কি ঘটবে, ইলেকট্রনটা মুক্ত হবে এবং ইলেকট্রনটা মুক্ত হওয়ার পর সবগুলা ইলেকট্রন কী হবে ভাইয়া, নির্দিষ্ট গতি নিয়ে বিভিন্ন দিকে চলে যাবে, ঠিক আছে? তো এই ঘটনাটাকে আমরা যদি লেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে, যে আপাতিত ফোটনের শক্তি, অর্থাৎ কি যে ফোটনের শক্তিটা এখানে আসতেছিল সেটা কি ভাইয়া আপাতিত ফোটনের শক্তি। তারপরে কি হচ্ছিল, আমরা দেখলাম যে ইলেকট্রনটা মুক্ত হচ্ছে, তারপরে কি হচ্ছে ইলেকট্রন মুক্ত করতে শক্তি, তারপরে কি হচ্ছে এখানে যে ইলেকট্রনটা নির্দিষ্ট গতি নিয়ে চলে যাচ্ছে, দ্যাটস আমরা কী বলবো, ইলেকট্রনের গতিশক্তি। অর্থাৎ আমরা এখান থেকে সম্পূর্ণটাকে যদি এখন প্রকাশ করি তাহলে কি হচ্ছে, দেখো যে আপাতিত ফোটনের শক্তি সমান ইলেকট্রন মুক্ত করতে শক্তি প্লাস ইলেকট্রনের গতিশক্তি। তো এইটাকে যদি আমরা সূত্র আকারে লিখি, দেখো কি হচ্ছে তাহলে, যে ই সমান ওমেগা নট প্লাস কে। অর্থাৎ আমরা কিন্তু এটাকে ই কে দ্বারা প্রকাশ করতে পারি কারণ গতিশক্তি বলছে এখানে, দেখো, ঠিক আছে? অর্থাৎ কি এটা ই কে, ঠিক আছে? তো এটাকে যদি আমরা সূত্র লিখি এখানে কী হবে, দেখো এটা সমান আমরা জানি কি এইচ এফ, এখানে হচ্ছে কি এইচ এফ নট, এখানে এফ নটটা হচ্ছে কি বেশ সূচন কম্পাঙ্ক এবং এইখানে যে ওমেগা নটটা ছিল এইটাই হচ্ছে কি, এইটা হচ্ছে ভাইয়া কার্যপেক্ষ এবং কার্যপেক্ষটা কি ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি ভাইয়া কার্যপেক্ষ এবং কার্যপেক্ষকে আমরা কী দ্বারা সূচিত করতেছি, ওমেগা নট দ্বারা, ঠিক আছে? আর এইখানে হচ্ছে ই কে সমান হচ্ছে কি হাফ অফ এম ভি স্কোয়ার। আমরা ই কে হচ্ছে কারণ কি গতিশক্তি এবং গতিশক্তি সমান আমরা সূত্র জানি কি ভাইয়া হাফ অফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখো এখানে
তারপর দেখো এখানে ওই সূত্রটা যদি আমরা এখন বিস্তারিত এখানে দেখি, দেখো যে ই সমান হচ্ছে কি ওমেগা নট প্লাস কে, অর্থাৎ কি ই সমান আমরা কি লিখতে পারি এইচ এফ, আর এটা হচ্ছে তোমার কি ভাইয়া আপাতিত ফোটনের শক্তি। এটাও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে আপাতিত ফোটনের শক্তি নির্ণয় সূত্র হচ্ছে কি ভাই এইচ এফ, এবং যদি কম্পাঙ্ক কার্যপেক্ষ বলে তাহলে কী হবে এইচ এফ নট, এবং কে জায়গায় আমরা কী বসাতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার। অর্থাৎ কি এই তোমার পুরো সম্পর্কটাই তোমাকে কী করতে হচ্ছে ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তারপর দেখো এখানে নিচে আরও দুটোর সম্পর্ক তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো দেখো যে ডাব্লু সমান ডাব্লু অর্থাৎ কি কৃত কাজকে আমরা যদি গতিশক্তি পরিবর্তনের সমান, অর্থাৎ দেখো কি ডাব্লু সমান হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কি এইখান থেকে দেখো আমরা সরাসরি এইটা মনে রাখবো যে এখানে যে গতিশক্তিটা যা আছে অর্থাৎ কি হাফ অফ এম ভি স্কোয়ারটা যে আছে এটা কি ইভিএস এর সমান, অর্থাৎ কি স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। অর্থাৎ কি দেখো ইভিএস সমান আমরা কি লিখতে পারবো হাফ অফ এম ভি স্কোয়ার। দ্যাটস ওয়াই দেখো আমরা কিন্তু এই সূত্রটা অর্থাৎ কি আগের যে সূত্রটা ছিল এটাকে আমরা কিন্তু এখন এইভাবেও লিখতে পারি যে এইচ এফ প্লাস এইচ এফ নট ইভিএস, অর্থাৎ কি কারণ আমরা হাফ অফ এম ভি স্কোয়ারকে আমরা ইভিএস দ্বারাও কি প্রকাশ করতে পারি। দ্যাটস ওয়াই দেখো এই যে এখানে যে আমরা যে সূত্রটা শিখলাম যে ইভিএস সমান কি হাফ অফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু বারবার বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। দেখো এখান থেকে কী প্রশ্ন হবে যে বলবে এখান থেকে যে শেষ বেগ ভি এর মান কত। দেখো এইখানে শেষ বেগটা হচ্ছে তোমার কি ভাইয়া এইটা ভি, ঠিক আছে এই ভি। তো দেখো তাহলে তোমাকে কি এখানে কী করতে হবে এই টুটাকে এই পাশে পার করতে হবে এবং এমটাকে ভাগ করে দিতে হবে এবং রুটটাকে যদি পার করে দেবো সেক্ষেত্রে তুমি ভির মানটা পাচ্ছ, ঠিক আছে। তো দেখো আমরা এখন যে বেসিকগুলো শিখলাম এই বেসিকগুলো থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা এখন প্রশ্ন ব্যাংক সলভ করি। দেখো প্রশ্ন ব্যাংক সমাধানের আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা আগের দুটো ক্লাস করো নাই, তোমরা আগের ক্লাসগুলো যদি না করে থাকো তাহলে কখনোই তোমরা আগে তৃতীয় ক্লাসটা করবে না, কারণ তোমরা যদি আগের দুটো ক্লাস করে থাকো তাহলে তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুবই ইজি মনে হবে। অর্থাৎ তুমি দেখবা যে আগের ক্লাসগুলো যদি যে করে থাকবে তার কাছে এগুলো দেখা মাত্র সে পারবে, ঠিক আছে। তাই তোমাদের কাজ হবে আগের ক্লাসগুলো, আগের দুটো ক্লাস দেখা, দেন এই তৃতীয় ক্লাসটা দেখা, এবং তুমি যদি আগের ক্লাসগুলো দেখো তুমি তাহলে এই এমসিকিউগুলো খুব সহজেই পারবা, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি, এমসিকিউগুলো প্র্যাকটিস করি। দেখো একটি বস্তুকণার মোট শক্তির স্থির শক্তির দ্বিগুণ, আমি কি বলছিলাম, আমি কিন্তু এর আগের ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমি বলছিলাম দ্বিগুণ হাফ গুণ, এটা উল্লেখ থাকলে অ্যান্সার হবে কত ভাইয়া √3/2, অর্থাৎ এখানে হবে কি √3/2c, এখানে অ্যান্সার হবে কি ভাইয়া বি। অর্থাৎ দেখো তোমাকে কিন্তু এই এত বড় ক্যালকুলেশন করতে হবে না, কারণ তুমি যদি আমার শর্টকাট ক্লাসটা করে থাকো তুমি খুব সহজেই এটা করতে পারবা, ঠিক আছে। তাই তোমাকে আগের ক্লাসগুলো অবশ্যই করতে হবে। তার পরবর্তীতে দেখো আমি কিন্তু এর আগের ক্লাসে পড়েছিলাম যে c/√2 বেগে চলমান একটি কণার গতিশক্তি কত, স্থির অবস্থা হচ্ছে কি এম নট, এটাও আমি পড়েছিলাম। এটা হবে কত ভাইয়া 0.414 এম নট সি স্কোয়ার, এটা কিন্তু আমি আগের ক্লাসে শিখাইছি, ঠিক আছে। দেখো আগের প্রশ্নটা কোথায় ছিল, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21-22-এ আসা প্রশ্ন, এটা ছিল কত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19-এ আসা একটা প্রশ্ন, ঠিক আছে। দেখো যে বেসিকগুলো শিখবে তার কাছে সব কিছুই প্রশ্ন সহজ মনে হবে। দেখো তুমি যদি আগের ক্লাসটা করে থাকো দেখো তাহলে তোমার কিন্তু এই এত বড় ক্যালকুলেশনটা তোমাকে করতে হচ্ছে না, কারণ তুমি শর্টকাটের মাধ্যমে এটা খুব সহজেই করতে পারতেছো, ঠিক আছে। তার মানে তুমি আসলে এখন বোঝার কথা যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো একটি বস্তুর মোট শক্তির পরিমাণের স্থির অবস্থা 3 গুণ, আমি কি বলছিলাম ভাইয়া 3 গুণ, এবং হচ্ছে তুমি কি 1/3 অর্থাৎ কি 1/3 থাকলে অ্যান্সার হবে কি 2√2/3 3 × c, অ্যান্সার হবে কোনটা ভাইয়া সি নাম্বার। দেখো এটা কিন্তু আমার যে শর্টকাট ক্লাস করছে সে এমনি পারবে। দেখো এটা কোথায় কোথায় আসছে, দেখো সিলেট, এটা দেখো হচ্ছে তোমার এগ্রি ইউনিভার্সিটি আছে, তারপর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি দেখো কতবার আসছে, অর্থাৎ দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো এখানে 1 অ্যাটমিক মাস ইউনিট ভর শক্তিতে রূপান্তরিত করলে কত হয়, এটা আমরা জানি এটা মুখস্থ মান, এটা হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা যদি তুমি মুখস্থ করে দেখো তোমাকে কিন্তু এত বড় ক্যালকুলেশন করতে হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো c/√2 বেগে একটি প্রোটনের গতিশক্তি এত হলে এর ভরবেগ কত, এটাও কিন্তু আমি পড়াইছি এম নট সি স্কোয়ার। দেখো তুমি যদি এই আমি যে মুখস্থ কিছু মান লিখে দিয়েছিলাম তুমি যদি সেগুলো মুখস্থ করো তাহলে দেখো তোমাকে কিন্তু এত বড় বড় ক্যালকুলেশন করতে হচ্ছে না, ঠিক আছে। তাই যারা শর্টকাটগুলো শিখছো তোমাদের কাছে এগুলো প্রশ্ন খুবই সহজ মনে হবে। তার পরবর্তীতে দেখো আমরা ফোটনের শক্তি নির্ণয় সম্পর্কে এখানে আলোচনা করব। এখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো আগের ক্লাসে আমরা ফোটনের বৈশিষ্ট্যগুলো শিখেছিলাম, যারা আগের ক্লাসটা করেছিল তোমরা অবশ্যই এগুলো প্রশ্ন খুব সহজেই সমাধান করতে পারবা, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি। দেখো শূন্য ভর, এখানে আমরা যদি এখানে মানগুলো যদি বসাই দিই অর্থাৎ কি শূন্য ভর অর্থাৎ কি এম এর মান যদি শূন্য বসাই দিই এবং হচ্ছে ই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ, দেখো এইটা তুমি একটা মনে রাখার একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে আমরা এইটা লিখতে পারবো কি ই সমান হচ্ছে কি ভাইয়া পিসি,
এইটা তুমি জাস্ট শুধু মনে রাখবা যে ই সমান কি ভাইয়া পিসি, দ্যাটস তুমি পি সমান কি লিখতে পারতেছো, অর্থাৎ পি সমান তুমি লিখতে পারতেছো ই ভাগ সি, দ্যাটস এখানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া বি নাম্বার কি ই ভাগ সি। তারপর দেখো কি বলছে ফোটন কণার কোনটি বৈশিষ্ট্য নয়, আমরা কিন্তু এর আগের ক্লাসে ফোটনের বৈশিষ্ট্যগুলো শিখেছিলাম, দ্যাটস তুমি যদি আগের ক্লাসটা করে থাকো এই প্রশ্নটা খুব সহজেই পারার কথা। দেখো কি বলছে ফোটন কণার বৈশিষ্ট্য নয়, এর হচ্ছে তোমার কি ভরবেগ শূন্য, আমরা কি বলছিলাম ভরবেগ এবং শক্তি আছে, দ্যাটস এটা কি ভাইয়া বৈশিষ্ট্য নয়। দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান কি, এটা আমরা খুব সহজে জানি এম এল স্কোয়ার টি ইনভার্স অন। তারপর ফোটনের শক্তি সবচেয়ে কম, আমরা জানি কি যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার হচ্ছে কি সব কিছু বেশি, আর যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার সব কিছু কম। যেহেতু এখানে শক্তি কম বলছে তার মানে কি ভাই যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার হচ্ছে কি শক্তি কম। দেখো আমরা যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং কার তরঙ্গ দৈর্ঘ্য কম এটা কিন্তু আমরা মনে রাখার ট্রিক শিখছি, সেটা হচ্ছে কি ভাইয়া মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, অর্থাৎ কি এই ট্রিকের মাধ্যমে তুমি এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি ক্রমান্বয় অনুসারে মনে রাখতে পারবা। অর্থাৎ কি দেখো মগা রঞ্জন অর্থাৎ কি মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি অবলাকে মারে, অর্থাৎ মাইক্রোওয়েভ রশ্মি, রেডিওওয়েভ রশ্মি। দেখো সর্বশেষ হচ্ছে কি মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, অর্থাৎ কি রেডিও ওয়েভ, অর্থাৎ রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই এর শক্তি হবে কি সবচেয়ে কম, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া সি নাম্বার। তারপর দেখো কি বলছি এত শক্তি সম্পন্ন ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত, দেখো আমরা জানি কি ই সমান হচ্ছে সূত্র হচ্ছে কি ভাইয়া এম ই সমান আমরা জানি কি ই সমান সূত্র হচ্ছে কি ভাইয়া এইচ সি ভাগ ল্যামডা, দ্যাটস এখানে দেখো তোমার কি বলছে ই এর মানটা এখানে দেওয়া আছে, যার শুধু এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে, এবং এই সূত্রটা কিন্তু আমরা খুব ভালোভাবে শিখেছি। তারপর দেখো কি বলছে যে আলো দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি ই এর সম্পর্কে কি, আমরা জানি ই সমান সূত্র হচ্ছে কি ভাইয়া এইচ সি ভাগ ল্যামডা, ঠিক আছে। তারপর দেখো ফোটনের ভরবেগ, তারপর দেখো কি বলছে দেখো ফোটনের ভরবেগ কোনটা, দেখো আমরা কি শিখছিলাম ই সমান সূত্র ছিল কি ভাইয়া এইচ ই সমান আমরা কি সূত্র শিখছিলাম ভাই এইচ সি ভাগ ল্যামডা। দেখো আমরা কিন্তু সূত্র শিখছিলাম কি ই সমান এইচ, দেখো আমরা এইটা শিখছিলাম কিন্তু আগে যে ই সমান এইচ এফ, এবং ই সমান হচ্ছে সূত্র কি ভাইয়া এম সি স্কোয়ার সমান কি এইচ এফ, অর্থাৎ এখান থেকে কী বলছে দেখো এখান থেকে আমরা ভরবেগ অর্থাৎ কি এম সি অর্থাৎ কি এম সি সমান আমরা কি লিখতে পারবো, দেখো এম সি সমান আমরা কি লিখতে পারবো এইচ এফ ডিভাইডেড কি ভাইয়া সি, এটা কিন্তু আমরা লিখতে পারবো, দ্যাটস এখানে অ্যান্সার হবে কোনটা দেখো বি নাম্বার, ঠিক আছে। দেখো এখানে দেখো তোমরা খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো এটা কোথায় আসলো জাহাঙ্গীরনগর রাজশাহী, আগেরটা জাহাঙ্গীরনগর, আগেরটা সাস্ট, তার আগেরটা রাজশাহী, তার আগেরটা জাহাঙ্গীরনগর, তার আগেরটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার আগেরটা ডিইউতে আসা প্রশ্ন। অর্থাৎ কি তুমি যদি বেসিকগুলো শিখতে পারো দেখবে যে তুমি খুব সহজেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো খুব সহজেই পারতেছো, ঠিক আছে। তারপর দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ফোটনের গতিশক্তি কত, আমরা জানি গতিশক্তি হচ্ছে তোমার কি ই কে সমান কি ই কে সমান হচ্ছে এইচ সি ভাগ ল্যামডা, ঠিক আছে। এখান থেকে দেখো তুমি কিন্তু খুব সহজেই ইকেটা বের করতে পারবো, অর্থাৎ কি তুমি গতিশক্তিটা বের করতে পারতেছো। তারপর দেখো এখানে এত ফোটনের কম্পাঙ্ক কত, তুমি ই সমান সূত্র জানো কি ভাইয়া এইচ এফ, অর্থাৎ কি তোমাকে শুধু এফ এর মানটা বের করতে হচ্ছে, কারণ তুমি এইচ এর মানটা জানো, এইচ হচ্ছে তোমাকে এখানে ভাইয়া প্লাঙ্কের ধ্রুবক, তুমি প্লাঙ্কের ধ্রুবক জানো এবং ই এর মানটা জানো, অর্থাৎ কি তোমাকে শুধু এফ এর মানটা বের করতে হচ্ছে এখানে। দেখো এটাও কিন্তু খুবই সহজ, ঠিক আছে। তারপর দেখো একই সূত্রে ম্যাথ আসছে এখানে দেখো, ঠিক আছে। তারপর দেখো আমরা আলোক তড়িৎক্রিয়া যে বেসিকটা পড়ছিলাম, এখন ওই আলোক তড়িৎক্রিয়া থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। তো দেখো এইখানে দেখো আছে দেখো প্লাটিনিয়ামের কার্যপেক্ষক, আমরা কি পড়ছিলাম যে কার্যপেক্ষকে ওমেগা নট দ্বারা সূচিত করা হয়, আর এইটা সমান সূত্র হচ্ছে কি ভাই এইচ এফ নট। এখানে এফ নটটা কি ভাইয়া, এখানে এফ নট হচ্ছে কি ভাইয়া সূচন কম্পাঙ্ক, এবং এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, এবং ওমেগা নটটাই হচ্ছে তোমার কি ভাইয়া কার্যপেক্ষক। দেখো এখানে বলছে কার্যপেক্ষক, তার মানে কি ওমেগা নটের মানটা দেওয়া আছে এবং সূচন কম্পাঙ্ক কত, অর্থাৎ কি এইচ এর মানটা যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো যে 6.31 আর 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, এটা হচ্ছে কি 1.6 গুণন 10 টু দি পাওয়ার 1.6 গুণন 10 টু দি পাওয়ার কত -19, এবং দেখো এই পাশে কি থাকতেছে প্লাঙ্কের ধ্রুবক, অর্থাৎ কি এখানে তুমি প্লাঙ্কের ধ্রুবকটা যদি তুমি এখানে বসাই দাও, অর্থাৎ তুমি কি খুব সহজে তুমি কম্পাঙ্কটা এখানে পাচ্ছ, ঠিক আছে। তুমি যদি শুধু সূত্রটা যদি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজেই প্রশ্নটা সমাধান করতে পারতেছো। দেখো এটা কোথায় আসছে, দেখো জাহাঙ্গীরনগরে 21/22 আসা একটা প্রশ্ন। দেখো তোমাকে কিন্তু এখানে ক্যালকুলেশনও করতে হচ্ছে না, তুমি জাস্ট শুধু মানগুলো বসালে দেখো হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দেখো তুমি যদি এখানে বসাও প্লাঙ্কের ধ্রুবক, আমরা জানি কি সেটা হচ্ছে 6 পয়েন্ট হচ্ছে তোমার কি 626 গুণন 10 টু দি পাওয়ার -34। দেখো এটা কোথায় আছে, দেখো এই যে এখানে দেখো এ নাম্বারে এটা এখানে আছে,
ঠিক আছে, দেখো এটাই হবে কি ভাইয়া অ্যান্সার। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো একটি কার্যবিভব, তার মানে কি আবার দেখো ওমেগা নট দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক কত, সূচন কম্পাঙ্ক হচ্ছে কি ভাইয়া দেখো আগের অঙ্কটাই দেখো চাইছে, অর্থাৎ কি কার্যবিভব দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবকটা দেওয়া আছে, যার শুধু সূচন কম্পাঙ্কটা এখানে চাওয়া হয়েছে। তার মানে তুমি যদি সূত্রটা জানো দেখো তুমি কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারতেছো। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্নটা দেখো যে আলোক তড়িৎ ক্রিয়া আলোর কোন বৈশিষ্ট্য প্রদর্শন করে। দেখো আলোর তড়িৎ ক্রিয়া বলছে, কিন্তু তড়িৎ ক্রিয়া আমরা জানি কি ভাইয়া কণা ধর্ম প্রকাশ করে। আলোক তড়িৎ ক্রিয়া সূত্রটি ব্যবহার করে নিচে কোনটি নির্ণয় করা যায়, আমরা জানি এটা আলোক তড়িৎ ক্রিয়া সূত্রটি ব্যবহার করে নিচে কোনটি নির্ণয় করা যায়, আমরা কিন্তু প্লাঙ্কের ধ্রুবক এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। তারপর আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ কি বলছে আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না, এটা হচ্ছে কি ফটো তড়িৎ নিঃসরণ, এটা হচ্ছে কি কণা তত্ত্বের সাহায্যে নির্ণয় করা যায়। এবং আলোক তড়িৎ ক্রিয়ার সমর্থন করে এটা আমরা জানি কোয়ান্টাম তত্ত্ব। সিজিএমের কার্য অপেক্ষক হচ্ছে কি ওমেগা নট দেওয়া আছে, এবং ভোল্টের সূচন কম্পাঙ্ক কত, অর্থাৎ কি সেই আগের অঙ্কটাই আসছে, অর্থাৎ কি ওমেগা নট সমান হচ্ছে কি এইচ এফ, অর্থাৎ তুমি অর্থাৎ কি এফ নট সময় তুমি কি লিখতে পারবে ওমেগা নট ভাগ এইচ, অর্থাৎ তুমি কার্যপেক্ষকের যে মানটা দেওয়া আছে এটাকে শুধু প্লাঙ্কের ধ্রুবক দ্বারা ভাগ করলেই প্রশ্নটার অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটি এম ভরের কি বলছে দেখো এখানে ভাইয়া যে একটি এম ভরের এবং ই আধানের প্রোটনকে শূন্য থেকে বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে এর শেষ বেগ কত। দেখো আমি এই প্রশ্নটা কিন্তু বলেছিলাম যে ভাইয়া এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। দেখো আমি কি বলছিলাম, আমরা শিখছিলাম EVS, এটা সমান ছিল কি হাফ অফ এম ভি স্কোয়ার, এটা ছিল। দেখো এখানে এই ভি এর মানটা চাইছে, আমি যেটা বলছিলাম, তাহলে তুমি এটাকে তুমি কীভাবে লিখতে পারবো, দেখো এটা তুমি লিখতে পারছো এভাবে যে এম ভি স্কোয়ার সমান 2EV। ঠিক আছে, এবং এই ভি সমান তুমি তখন কি লিখতে পারতেছো, দেখো রুট অফ আর 2EV ডিভাইডেড কত ভাইয়া এম। দেখো এটা কোথায় আছে, দেখো এইটা দেখো এ নাম্বারে আছে, দেখো এখানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া এ নাম্বার। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু দেখো আবার দেখো এটা কিন্তু দেখো 13-14 আসছিলো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো এটা কিন্তু আবার রিপিট হয়ে আসছে কততে 21-22 আসছে। দেখো একই প্রশ্ন, দেখো একটি ইলেকট্রন বিবেগে পার্থক্যের মধ্যে রাখি ইলেকট্রন বিবেগ এত হলে প্রযুক্তি বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি। দেখো এটা আমরা জানি কি 2EV ডিভাইডেড এম, দ্যাটস এখানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া বি নাম্বার। ঠিক আছে, তো দেখো তুমি যদি বেসিকগুলো যদি ভালোভাবে জানতে পারো তাহলে তুমি দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো খুবই তোমার কাছে ইজি মনে হচ্ছে। এবং তুমি যদি বেসিক এবং কনসেপ্টগুলোতে যদি জোর না দাও তাহলে তুমি এই প্রশ্নগুলো যখন সলভ করতে আসবে তোমার কাছে তখন অনেক কঠিন মনে হবে। তাই আমার শর্টকাট ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই সবগুলো ক্লাস করতে হবে। তুমি যদি সবগুলো ক্লাস করো তাহলে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। এবং আমি যে বিষয়গুলোকে মুখস্থ করতে বলি, অর্থাৎ শর্টকাট আকারে মুখস্থ করতে বলি, অবশ্যই তুমি সেগুলোকে গুরুত্ব সহকারে শর্টকাট আকারে মুখস্থ রাখবা। দেখবা যে তুমি মানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারতেছো। এবং এমনও দেখবা যে তুমি ভর্তি পরীক্ষার হলে এই একই মান থেকে প্রশ্নটা পাচ্ছ, তখন তুমি বুঝতে পারবা যে আমার ক্লাসের গুরুত্বটা কত ছিল। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। এবং এরকম শর্টকাট ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা। এবং তুমি যদি ভিডিওগুলোকে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই তুমি আমার ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক করবা। কারণ ভাইয়া তোমাদের এক একটা ফলো, এক একটা লাইক এবং এক একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।